তো এখানে ইংলিশ স্টোরি, স্টোরি অ্যাবাউট চাইল্ডহুড ডেইজ অর্থাৎ শৈশবের স্মৃতি নিয়ে ইংরেজিতে এখানে একটা গল্প দেওয়া আছে। এবং কি দেওয়া আছে আমরা যদি একটু দেখি, দেখেন আমি যেটা বলছি, আমরা অনেকেই ইংলিশে প্যাসেজ পড়ি বা প্যাসেজ রিডিং করতে পারি, পড়তে পারি, কিন্তু একটা প্যাসেজ পড়ে প্রত্যেকটা সেন্টেন্সের অর্থ কি হবে আমরা অনেকেই বের করতে পারি না। এটা বের করার চেষ্টা করতে হবে। এটা কিভাবে করবেন? মনে রাখবেন, প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্সে সাবজেক্টের পরে ভার্ব থাকে। আপনি যদি টেন্স জানেন, টেন্স সম্পর্কে যদি কনসেপ্ট থাকে, তাহলে ভার্ব দেখে আপনি আইডেন্টিফাই করতে পারবেন কোন টেন্সে লেখা। এটা করতে পারলে অ্যাকচুয়াল অর্থটা কি বুঝতে পারবেন। যেমন সুমন ইজ সিটিং অ্যাট দ্য ব্যাংক অফ দ্য সন্ধ্যা রিভার। সুমন ইজ সিটিং, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সুমন সন্ধ্যা নদীর তীরে বসে আছে। ব্যাংক মানে কি? তীর বলছে এখানে, নদীর তীর। ইট ওয়াজ আ ভেরি বিউটিফুল আফটারনুন, এটা খুব সুন্দর একটা বিকাল ছিল। ওয়াজ এর থাকলে অনেকে মনে করে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, বাট না। ওয়াজ এর যদি মেইন ভার্ব হিসেবে থাকে তাহলে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হতে পারে। অর্থাৎ এটা ছিল খুব সুন্দর একটা বিকাল। দ্য সফট লাইট অফ দ্য আফটারনুন সান মেড আ চার্মিং সিন। এই বাক্যটার দিকে একটু ফোকাস করেন, আমাকে প্রত্যেকটা বিষয়ে অ্যানালাইসিস করতে হবে। আমরা অনেকেই মনে করি একটা সেন্টেন্স বা বাক্যের শুরুর ওয়ার্ডটাই সাবজেক্ট, তারপরেই ভার্ব থাকে। কিন্তু একটা সাবজেক্ট কিন্তু মডিফাইড হতে পারে, একটা সাবজেক্ট কিন্তু একটা ফ্রেজ হতে পারে। যেমন এই বাক্যে সাবজেক্ট খোঁজাটা অনেকের কাছে ডিফিকাল্ট হয়ে যাবে। যেমন দ্য সফট লাইট অফ দ্য আফটারনুন সান মেড আ চার্মিং সিন। এই বাক্যে এই সান পর্যন্ত ধরেই এই সবই সাবজেক্টের অংশ। এই দাটা শুধু সাবজেক্ট না, বা সফট লাইট সাবজেক্ট না, সবটুকু সাবজেক্টের অংশ। ভার্ব হচ্ছে মেইডের পাস, মেকের পাস ফ্রম মেইড, এটা ভার্ব। আর চার্মিং সিন এটা হচ্ছে আমার এক্সটেনশন। অর্থাৎ সফট মানে কি? মৃদু আলো, বিকালের সূর্যের, আফটারনুন সান একটা মনোরম দৃশ্য তৈরি করেছিল। মনে করেন আপনি যদি নদীর পাড়ে বসে থাকেন, বিকাল বেলা সূর্য ডুবতেছে, আপনি যদি সেটা দেখেন, একটা বিউটিফুল সিনারি ক্রিয়েট হয়। হ্যাঁ, সেই কথাটা এখানে বলছে। তো দেখেন, একটু বোঝার চেষ্টা করেন। এই বাক্যে মেইন সাবজেক্ট কোনটা জানেন? এই লাইট। এই যে লাইট যে শব্দটা, এটা হচ্ছে মেইন ওয়ার্ড বা এটাকে বলা হয় হেড ওয়ার্ড। এটাকে প্রি মডিফাই করছে দা সফট। এই এই দুটা হচ্ছে মূলত অ্যাজেক্টিভ। সফটটাও অ্যাজেক্টিভ, দাটাও অ্যাজেক্টিভ। কাকে মডিফাই করছে? লাইটকে। নাউনকে যে ওয়ার্ড মডিফাই করে তাকে অ্যাজেক্টিভ বলে। আর পোস্ট মডিফায়ার অফ প্রেপোজিশন, এই যে অফ, দা, আফটারনুন সান, এগুলো হচ্ছে পোস্ট মডিফাই করছে। বিষয়টা কি আমি আরো ভেঙে বলি, ক্লিয়ার করে দিই আপনাদেরকে, তাহলে বুঝতে সহজ হবে। দেখেন, আহ, আমি আপনাদেরকে একটা ক্লাসে দেখিয়েছিলাম হাউ টু মেক লং ইংলিশ সেন্টেন্স বাই ইউজিং অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আপনি যদি ভার্বকে হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই এই WH ওয়ার্ড দ্বারা কোশ্চেন করেন, তাহলে একটা সেন্টেন্স বড় হতে থাকে, একটা সেন্টেন্স লং হতে থাকে। সেন্টেন্সের ভিতরে এক্সট্রা ইনফরমেশন আছে। কারো কি মনে আছে? আমি ফ্রি ক্লাসেও দেখিয়েছিলাম, পেইড ক্লাসেও আমি আপনাদেরকে দেখিয়েছি। মনে আছে কারো? এটা বলতে পারেন যে কিভাবে একটা সেন্টেন্স বড় হয়, কিভাবে লং হয়? হ্যাঁ, মনে আছে? নেই? ওকে, মনে থাকলে ভালো। তো দেখেন, আহ, এটা এই এই যে জায়গাটার কথা আমি বলছিলাম বা দেখিয়েছিলাম, সেটা কিন্তু অবজেক্টের জায়গা ছিল, এক্সটেনশনের জায়গা ছিল। আমার সাবজেক্টের জায়গাগুলো কিভাবে বড় হয়, সাবজেক্টগুলোকে কিভাবে মডিফাই করা যায়, এটা কি আমরা জানি? আমরা ভার্ব অনেকেই সাবজেক্টের পরেই খুঁজি। এই যে আমি বলছি সাবজেক্টের পরে ভার্ব থাকে, কিন্তু সাবজেক্ট কি একটা ওয়ার্ডেই হয়? না, সাবজেক্ট তো দুইটা ওয়ার্ডে হতে পারে, চারটা ওয়ার্ডে হতে পারে, ছয়টা ওয়ার্ডে হতে পারে। সেটা আমাকে শিখতে হবে। যেমন দেখেন, আমি যদি সহজভাবে বলি একটা কথা, রহিম ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এই বাক্যে সাবজেক্ট কোনটা বোঝেন? আমি আগে যেভাবে দেখাইছিলাম যে সেন্টেন্স কিভাবে লং হয়, বড় হয়, একটা এক্সট্রা ইনফরমেশন আসে, সেটা কিন্তু এক্সটেনশনের পার্টে দেখিয়েছিলাম। হ্যাঁ, যে ভার্বকে কোশ্চেন করেন, সেন্টেন্স বড় হতে থাকবে, আপনাদের মনে থাকার কথা যারা করেছিলেন। কিন্তু সাবজেক্টের অংশ কিভাবে বড় করা যায়? এই মডিফায়ারের ব্যবহার করে। সাবজেক্টের অংশ কিভাবে বড় করা যায় দেখেন, রহিম ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, রহিম একজন মেধাবী ছাত্র। এবার আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি, আ পোর বয়, এরপর যদি বলি রহিম ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, অর্থাৎ একটা গরিব ছেলে রহিম মেধাবী ছাত্র। তাহলে এখানে সাবজেক্টটাকে রহিম, এটাকে প্রি মডিফাই করছে কে? আ পোর বয়। মানে না, এই যে তিনটা ওয়ার্ড, এই তিনটা ওয়ার্ডই হচ্ছে মূলত অ্যাজেক্টিভ। কাকে মডিফাই করছে? রহিমকে। কাকে? রহিমকে। এই তিনটা ওয়ার্ড কি? অ্যাজেক্টিভ। তাহলে আগের বাক্যে একটা ওয়ার্ডে সাবজেক্ট ছিল, পরের বাক্যে কিন্তু চারটা ওয়ার্ডে সাবজেক্ট হয়ে গেছে। এইটা আমাকে বুঝতে হবে। অর্থাৎ সাবজেক্টের জায়গাগুলো এইভাবে বড় হয়। আবার যদি এটাকে আমি আরো মডিফাই করি, যে আ পোর বয় রহিম ফ্রম ভিলেজ,
অর্থাৎ এর ভিতরে কিন্তু কোনো ভার্ব নেই, দ্যার ইজ নো ভার্ব হিয়ার। হ্যাঁ, এরপর বললাম ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। ব্রিলিয়ান্ট, BRILIANT স্টুডেন্ট, অর্থাৎ গ্রাম থেকে আসা একটা গরিব ছেলে রহিম খুবই মেধাবী ছাত্র। তাহলে এই যে বাক্যটা আমি লিখলাম, পোর্ড বাই রহিম ফ্রম ভিলেজ, এই বাক্যে এখন এই ভিলেজ পর্যন্তই সাবজেক্ট, এরপরে ইজটা ভার্ব, এরপর হচ্ছে আপনার এক্সটেনশনের পার্ট। তাহলে এই যে জায়গাটা পোর বয় রহিম ফ্রম ভিলেজ, এখানে কোনো ভার্ব নেই, এটা জাস্ট একটা ফ্রেজ, এবং এই এতটুকু অংশ সবটুকুকে একসাথে বলা হয় নাউন ফ্রেজ। এখানে মেইন নাউন হচ্ছে মূলত এই রহিম, হেডওয়ার্ড হচ্ছে রহিম। রহিমকে প্রি মডিফাই করছে এই তিনটা শব্দ, পোস্ট মডিফাই করছে এই দুইটা শব্দ। সো এইভাবে এই যে দ্য সফট লাইট অফ দ্য আফটারনুন সান মেড আ চার্মিং সিন, এইখানে যে সাবজেক্ট, এই সান পর্যন্তই সাবজেক্ট, এইভাবেই গঠিত হয়েছে। কেউ কি বুঝতে পারছেন আমার কথাটা? হ্যাঁ, বোঝা যায় কি স্যার, বললাম? স্যার একটা প্রশ্ন ছিল। বলেন। হ্যাঁ স্যার, হচ্ছে এই তো এরপর এটা তো সম্ভবত অ্যাপোজিটিভ। কোনটা? আর না, এটা তো হচ্ছে না, না, মানে না, স্যার, আমরা যেটা শিখছি আর কি, না, 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 সেটা বলতে অ্যাপোজিটিভ চাই। এটাকে বলা হয় না, অ্যাপোজিটিভ জিনিসটা আলাদা। অ্যাপোজিটিভ হচ্ছে একটা সাবজেক্ট থাকে, সেই সাবজেক্ট সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিতে হয়, কি করতে হবে? এবং সেখানে হ্যাঁ, আর দুই পাশে তো কমা ইউজ করা হয়। হ্যাঁ, সেটা ক্লজ থাকে, ক্লজ মানে সেটা হচ্ছে আরেকটা বাক্যাংশ, এটা তো কোনো বাক্য না, এটা একটাই ওয়ার্ড। ওয়ার্ডকে মডিফাই করা হচ্ছে, যেটা ফ্রেজে রূপান্তর হচ্ছে, এখানে কোনো ভার্ব নেই। বুঝতে পারছেন? এটাকে ফ্রেজ বলা হয়। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। অ্যাপোজিটিভ কি? যেমন আমি যদি বলি যে ডক্টর মোহাম্মদ ইউনুস গট আর মানুষ তো আর না ভাব এক্সাম্পল দিবেন না। নোবেল প্রাইজ, কথাটা বোঝেন, যে ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল প্রাইজ পেয়েছিলেন। এই যে বাক্যটা আমি লিখলাম, এখানে সাবজেক্ট কে? এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস। এই সাবজেক্ট সম্পর্কে তিনজন। আমি যদি একটা এক্সট্রা ইনফরমেশন দিই, যে হু ইজ আওয়ার, হু, দেখেন, ইজ আওয়ার চিফ অ্যাডভাইজার, এই যে অংশটা আমি লিখলাম, এখানে একটা কমা দিলাম, এইটাকে বলা হয় পজিটিভ। ঠিক আছে? এরপর লিখলাম যে গট আ নোবেল প্রাইজ, মানে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে ডক্টর ইউনুস, ভার্ব হচ্ছে গট, এক্সটেনশন হচ্ছে এই নোবেল প্রাইজ। এই যে ভিতরে একটা এক্সট্রা ইনফরমেশন আমি নিয়ে আসলাম, হ্যাঁ। এইটাকে বলা হয় পজিটিভ। বুঝতে পারছেন জিনিসটা হচ্ছে? ইয়ে স্যার, কিন্তু আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, স্যার, অ্যাকচুয়ালি অ্যাপোজিটিভ তো হচ্ছে মানে নাউন ফ্রেজ, কিন্তু আপনি তো হু ইজ দিয়ে দিলেন, মানে শুধু নাউন ফ্রেজ হবে। যেমন না, ধরেন রহিম, আহ, আর গুড, মানে আমি বলতে চাচ্ছি যে অ্যাপোজিটিভ তো নাউন ফ্রেজ হয়, কিন্তু নাউন, আপনি যখন সামনে হু লাগাই দিলেন, এটা তো অ্যাডজেক্টিভ ক্লোজ হয়ে গেল। এটা ক্লজ, এটা তো ক্লজই। অ্যাডজেক্টিভ ক্লোজ হয়ে গেল না? আমার কথাটা বোঝেন, অ্যাপোজিটিভ শুধু নাউন ফ্রেজ হয় না, অ্যাপোজিটিভ এটার মানে হচ্ছে এক্সট্রা ইনফরমেশন দেয় সাবজেক্ট সম্পর্কে, সেটা ফ্রেজ দ্বারা হতে পারে, ক্লজ দ্বারা হতে পারে। আমার কথা বোঝেন, শুধুমাত্র নাউন ফ্রেজ না, Yes, এরকম কোথাও হয় না। বুঝতে পারছেন? সাবজেক্ট একটা থাকবে, হ্যাঁ, ইয়েস সেই সাবজেক্টটা কি, সেটাকে নিয়ে একটা তথ্য দিবে, সেটাকে নিয়ে আলাদাভাবে একটা ইনফরমেশন দিবে। বুঝতে পারছেন? সেটাকে অ্যাপোজিটিভ বলা হয়। এটা হচ্ছে মেইন বিষয়, ধন্যবাদ স্যার। অনলি নাউন ফ্রেজ না। আচ্ছা, এরপর দেখেন, তাহলে আমি যে যে কথাটা বললাম, এটা এটা রাইটিং এর একটা পার্ট, এটা নিয়ে আমি পরে আলোচনা করব। আমি বলছি যে একটা সাবজেক্টকে আমরা কিভাবে মডিফাই করতে পারি, সাবজেক্ট যে শুধুমাত্র একটা ওয়ার্ডে হয়, যে যেমন আমরা কি মনে করি, আমি আপনাদেরকে শিখাইছি না যে একটা সেন্টেন্স তৈরি করতে গেলে কি লাগে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখন সাবজেক্ট কি, আমি আপনাদেরকে শুরুতে বলছিলাম না যে সাবজেক্ট হচ্ছে আই, উই, ইউ, হি, সি, দে, ইট, রহিম, করিম, এগুলো সাবজেক্ট একটা সার্কেলের ভিতর থাকে, এরপরে ভার্ব বসাতে হয়। কিন্তু সাবজেক্ট যে শুধু আই, উই, ইউ, হি, সি হবে, মানে একটা ওয়ার্ডেই হবে, বিষয়টা এরকম না। আমার একটা সাবজেক্ট কম্পাউন্ড সাবজেক্ট হতে পারে, কম্পাউন্ড নাউন হতে পারে, মানে এই যে নাউন ফ্রেজ হতে পারে। একটা সাবজেক্ট চারটা পাঁচটা ছয়টা ওয়ার্ডও হতে পারে, এটা আমাকে চিনতে হবে, এটা আইডেন্টিফাই করতে হবে। না হলে তো আমরা একটা সেন্টেন্স পড়ে তার অর্থ বুঝতে পারবো না, আমরা তো ধরতে পারবো না যে ভার্ব কোথায় আছে, তাহলে কোন টেন্স, এটা আমাকে ধরতে হবে। বুঝতে পারছেন? এই জন্য রাইটিং এর জায়গাটা অ্যানালাইসিস করা খুবই প্রয়োজন, খুবই দরকার। কথা ক্লিয়ার? কি বললাম, বোঝা গেল? এটা নিতে হবে।
এই ক্লাসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন আমি বারবার বলছিলাম যে সামনে আপনি জাস্ট 10টা ক্লাস করবেন, এটা এটা আপনি ইমাজিন করতে পারবেন যে কতটা ডেভেলপমেন্ট পাচ্ছেন। এতদিন আমরা যা পড়েছি, যা ক্লাস করেছি, আমি আপনাদের বেসিক গ্রামার, স্পোকেন, রুলস রেগুলেশন, এই যে আপনাদের টেন্স, মডাল, প্যাসিভ, এগুলো আমি দেখাইছি। এই সব কিছুকে এক জায়গায় করে এখন প্রতিদিন এক একটা ক্লাস হবে। হ্যাঁ, যদি আপনারা সেইভাবে কাজ করতে পারেন, কোঅপারেট করতে পারেন, রেগুলার টাস্কগুলো কমপ্লিট করতে পারেন, দ্রুত ডেভেলপ করতে পারবেন। তো দ্য সানলাইট ইজ বিং রিফ্লেক্টেড অন দ্য রিভার, বাংলা কি, যে সূর্যের আলো প্রতিফলিত হচ্ছে নদীর উপর। ইজ বিং রিফ্লেক্টেড, এটা কিসের স্ট্রাকচার? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। হ্যাঁ, অ্যাম ইজ আর বিং প্লাস ভি থ্রি। দ্য ওয়াটার ওয়াজ লুকিং লাইক অরেঞ্জ জুস, নদীর পানিটা কমলার জুসের মতো লাগছিল। পাস্ট কন্টিনিউয়াস, ওয়াজ লুকিং, এই যে সাবজেক্টের পরেই ভার্ব থাকে, এই জায়গাটা বুঝতে হবে। হ্যাঁ, তাহলে এখানে সাবজেক্ট কোনটা? শুধুমাত্র দা না, শুধুমাত্র রিভার না, একসাথে দা, রিভার, ওয়াটার, এই তিনটা সাবজেক্ট যখন একটা ওয়ার্ড না হয়ে তিনটা ওয়ার্ড হচ্ছে, তখন সেটাকে নাউন ফ্রেজ বলা হচ্ছে। ঠিক আছে, জাস্ট ওয়ার্ড না, ফ্রেজ। এরপর বলছে সিরাজ হ্যাজ কাম টু সুমন ফিউ মিনিটস এগো, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখেন সাবজেক্টের পরেই ভার্ব থাকে, হ্যাজ কাম। বাংলা কি, সিরাজ এসেছে কিছু সময় আগে সুমনের কাছে। আমি এখান থেকে আপনাদের কাছ থেকে যেটা চাচ্ছি সেটা হচ্ছে, এই যে আমি প্যাসেজ পড়তেছি, আপনারা একটা প্যাসেজ থ্রুলি পড়বেন, রিড আউট করবেন, করে সেই প্যাসেজ পড়ে একটা সেন্টেন্সের যাতে অ্যাকচুয়াল অর্থটা বের করতে পারেন, অ্যাকচুয়াল মিনিংটা বের করতে পারেন। হ্যাঁ, ভুল না হয়, আমরা অনেকে রিডিংটা পড়তে পারি বাট অ্যাকচুয়াল বাংলা অর্থটা আমরা বের করতে পারি না, অ্যাকচুয়াল অর্থটা আমার লাগবে। হ্যাঁ, সিরাজ হ্যাজ কাম, তাহলে এটা এসেছিল বললে হবে না, আসে বললে হবে না, আমাকে বলতে হবে এসেছে। যখন আপনি এইটাই পারফেক্ট হবেন, এই হ্যাজ কাম দেখে যখন এতটুকু বলতে পারবেন যে এসেছে, তখন আমি মনে করবো আপনি পারফেক্ট এই জায়গাটাতে। তো এইটা আপনাকে করতে হবে, ডেভেলপ করতে হবে। হ্যাঁ, তো হি ইজ আ বেস্ট ফ্রেন্ড অফ সুমন, নাও হি ইজ স্ট্যান্ডিং সাইলেন্টলি বিসাইড সুমন, তাহলে সে সুমনের ভালো বন্ধু, এখন সে সুমনের পাশে নীরবে দাঁড়িয়ে আছে। সুমন ডিড নট নোটিস হিজ প্রেজেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ সেন্টেন্স, যে সুমন তার উপস্থিতি লক্ষ্য করেনি। সুমন ডিড নট নোটিস হিজ প্রেজেন্স। সাডেনলি হি লুকড বিহাইন্ড, হঠাৎ করে সে পিছনে তাকালো, অ্যান্ড স, এবং দেখলো, সি এর পাস্ট ফর্ম স। সিরাজ স্ট্যান্ডিং বিসাইড হিম, সিরাজ তার পাশে দাঁড়ানো। এই যে স্ট্যান্ডিং শব্দটা দেখেন, এর আগে কিন্তু কোনো অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, শ্যাল বি, উইল বি নেই। তার মানে এটা কি কোনো মেইন ভার্ব হবে? হবে না। এটা কি? এটা নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, পার্টস অফ স্পিচ বুঝতে হবে। ফাইনাইট ভার্ব কাকে বলে? যেটা সমাপিকা কিনা, যেটা অ্যাকশন দেয়, যেটা কাজ করতে পারে, যেটা থেকে টেন্স চেনা যায়। আর যেটা টেন্স চেনা যায় না, যেটা চেহারা ভার্বের মতো বাট অ্যাকচুয়ালি কাজ করে না, কোনো অ্যাকশন দেয় না, সেটাকে নন ফাইনাইট ভার্ব বলে। যে জাস্ট শি ইজ স্ট্যান্ডিং বিসাইড হিম, শি ইজ তার পাশে দাঁড়ানো, অর্থাৎ এটা জাস্ট একটা জেরান্ড। সো সুমন সেইড, সুমন বলল, আই ওয়াজ ওয়েটিং ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ওয়াই আর ইউ সো লেট, তুমি কেন তো দেরি করলে? শি হাজ সেইড, আই কেম 5 মিনিটস এগো, আমি 5 মিনিট আগে এসেছিলাম। কামের পাস্ট ফর্ম কি? খেইম। এই জায়গাটায় ফোকাস করতে হবে, প্রত্যেকটা সেন্টেন্সে সাবজেক্টের পরেই ভার্ব থাকে। এই ভার্বটা আইডেন্টিফাই যদি আপনি করতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন কোন টেন্সে লেখা আছে। আর এটা আইডেন্টিফাই করতে পারলে সেন্টেন্স বা বাক্যের অ্যাকচুয়াল অর্থ আপনি বের করতে পারবেন। ইউ ডিড নট নোটিস মি, তুমি আমাকে নোটিস করোনি, আমাকে খেয়াল করোনি। সুমন সেইড দ্যাট, সুমন বলল যে, আই ওয়াজ ভেরি চার্ম টু এনজয় দ্য বিউটি অফ দ্য আফটারনুন, আমি খুবই উৎফুল্ল ছিলাম, খুবই পুলকিত ছিলাম, খুবই আনন্দিত ছিলাম। এনজয় মানে উপভোগ করা, টু এনজয় উপভোগ করতে পেরে বিকালের সৌন্দর্য। হ্যাঁ, সিরাজ সেইড, সিরাজ বলল, আই আন্ডারস্টুড, হ্যাঁ বুঝলাম। হ্যাঁ, আই ওয়াজ অলসো এনজয়িং দ্য বিউটি অফ দ্য আফটারনুন, আমিও বিকালের সৌন্দর্যটা উপভোগ করছিলাম। এটা পাস্ট কন্টিনিউয়াস, আই ওয়াজ অলসো এনজয়িং দ্য বিউটি অফ দ্য আফটারনুন, দ্যাটস হোয়াই আই ডিড নট কল ইউ, এ কারণে আমি তোমাকে কল করিনি। তাহলে আমি যদি বলতাম আমি তোমাকে কল করেছিলাম, এটার ইংরেজি কি? ট্রান্সফর্ম করা শিখতে হবে, যে আই কল্ড ইউ। হ্যাঁ, ইডি। ঠিক আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স মানে ভি টু, সাবজেক্টের পরে মেইন ভার্বের পাস্ট ফর্ম। যখন আমি নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করব, ডিডের ব্যবহার করব। আর ডিড ব্যবহার করলে মেইন ভার্বটা বেস ফর্মে চলে আসে। ঠিক আছে, তাহলে কি হবে, যে ইউ, আই ডিডন্ট কল ইউ, আমি তোমাকে কল করিনি। সুমন সেড উইথ শাই, শাই মানে কি জানেন? একটা দীর্ঘ শ্বাস নিয়ে বললাম, সুমন একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, সিট বিসাইড মি, আমার পাশে বসো। সিট বিসাইড মি মানে কি? আমার পাশে বসো। এটা একটা কি টেন্স? এটা আমার ইম্পারেটিভ সেন্টেন্স। হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স জাস্ট। সিরাজ স্যাট বিসাইড হিজ ফ্রেন্ড সুমন, এই যে জায়গাটা, এই যে জায়গাটা আমি যখন পড়বো, আপনার কাছ থেকে আমি কি চাচ্ছি? আপনি যখন এই বাক্যটা পড়বেন যে সিরাজ স্যাট বিসাইড হিজ ফ্রেন্ড সুমন অ্যান্ড সেইড দ্যাট,
এইটা পড়ার পরে সাথে সাথে যেন এই বাক্যটার অ্যাকচুয়াল অর্থটা আপনি বোঝেন। এই স্যাট মানে আমাকে বুঝতে হবে যে বসেছিল, তাহলে আপনাকে এটা বলতে হবে যে সিরাজ সুমনের পাশে বসেছিল এবং বলল যে আই কেম টু ভিলেজ আফটার 3 ইয়ার্স, আমি 3 বছর পর গ্রামে এসেছিলাম। বাট আই অলওয়েজ মিস দ্য পাস্ট ডেজ, কিন্তু আমি সর্বদা অতীতের দিনগুলোকে মিস করি। দোজ আই পাস্ট অ্যাট ভিলেজ, যেগুলো আমি গ্রামে পার করেছি, যেগুলো আমি গ্রামে কাটিয়েছি, যেগুলো আমি গ্রামে অতিক্রম করেছি। তাহলে দোজ আই পাস্ট ইন ভিলেজ এটা কি? এটা হচ্ছে আমার পাস্ট ইনডিফিনিট টেন্স। আবার আই অলওয়েজ মিস দ্য পাস্ট ডেজ, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। মিস না, ইডি না, আমি সর্বদা মিস করি অতীতের দিনগুলোকে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আবার আই কেম টু ভিলেজ আফটার 3 ইয়ার্স, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, কামের পর কেম। তাহলে এই জায়গাটা আপনাকে চিনতে হবে। তো এটা আপনাদেরকে দিয়ে করাবো, আমি করালে কোনো লাভ হবে না। আমি এই যে পজিটিভ বার শিখাইছিলাম মনে আছে কি বলছিলাম? টিস, আমি শিখাচ্ছি, শিখবে কে? আপনি। মুখ দিয়ে কথা বের করবে কে? আপনি। কার ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট হবে? আপনার। কথা বলবে কে? আপনি। আমি কিছু করব না, আপনাকে সবকিছু করতে হবে। এই জন্য এই প্র্যাকটিসটা আপনাকে দিয়ে করাবো, তাহলে আপনাদের জড়তা কাটবে, ফ্লুয়েন্সি বাড়বে, প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার হবে, সেন্টেন্সগুলো থেকে টেন্স ধরা শিখবেন, অ্যাকচুয়াল অর্থ বুঝতে পারবেন। এখন আমি করাচ্ছি, বাংলা বলতেছি, ইংরেজি দেখাচ্ছি, পড়তেছি, অনেক সহজ মনে হচ্ছে। নিজেরা করতে যান, বিভিন্ন জায়গায় প্রবলেম ফেস করবেন। সেই প্রবলেমটাই যখন আপনি ওভারকাম করতে পারবেন, তখনই আপনি অ্যাকচুয়ালি বিষয়টাকে ধরে রাখতে পারবেন, ডেভেলপ করতে পারবেন। The orange colored light of the afternoon sun reminded his memories with the সন্ধ্যা রিভার। বলছে যে বিকালের সূর্যের এই কমলা রঙের আলো তাদের স্মৃতিকে মনে করিয়ে দিচ্ছিল সন্ধ্যা নদীর সাথে। এই যে দ্য অরেঞ্জ কালার্ড লাইট অফ দ্য আফটারনুন সান, এই বাক্যেও এই হেডওয়ার্ড বা মেইন ওয়ার্ড হচ্ছে এই লাইট। লাইটকে প্রি মডিফাই করছে দ্য অরেঞ্জ কালার অফ দ্য আফটারনুন সান, এটা পোস্ট মডিফাই করছে। এরপর রিমাইন্ড মানে স্মরণ করানো, কাউকে মনে করানো, এটা হচ্ছে এখানে ভার্ব। সো রিমাইন্ডেড হিজ মেমোরিজ, তার স্মৃতিগুলোকে, উইথ দ্য সন্ধ্যা রিভার, সন্ধ্যা নদীর সাথে। সিরাজ সেইড, সিরাজ বলল, আফটার হাউ মেনি ডেজ ডিড ইউ কাম টু ভিলেজ, কতদিন পর তুমি গ্রামে এসেছিলে। আফটার হাউ মেনি ডেজ ডিড ইউ কাম টু ভিলেজ, কতদিন পর তুমি গ্রামে এসেছিলে। বলছে 10 ইয়ার্স, আই নেভার থট দ্যাট উড বি আ মিটিং উইথ ইউ এগেইন, আমি কখনো ভাবিনি যে তোমার সাথে আমার আবার দেখা হবে। বাংলাটা কেমন? আমি কখনো ভাবিনি যে তোমার সাথে আমার আবার দেখা হবে। আফটার কামিং টু ভিলেজ, গ্রামে আসার পর, দেখেন এটা একটা ফ্রেজ, এটাকে বলে প্রেপোজিশনাল ফ্রেজ, কোনো ক্লজ না, কোনো সেন্টেন্স না, জাস্ট একটা ফ্রেজ। গ্রামে আসার পর, আই হার্ড, আমি শুনেছিলাম, ইউ কেম টু ভিলেজ, তুমি গ্রামে এসেছিলে। কোন টেন্স এগুলো? পাস্ট ইনডিফিনিট। আই কালেক্টেড ইউর নাম্বার ফ্রম ইউর নিফিউ, নিফিউ মানে কি? ভাতিজা, ভাইপো। আমি তোমার ভাতিজার কাছ থেকে তোমার নাম্বার সংগ্রহ করেছিলাম। 3 ইয়ার্স এগো আই কেম টু ভিলেজ, 3 বছর আগে আমি গ্রামে এসেছিলাম। ইন উইন্টার ভ্যাকেশন, শীতের ছুটিতে। দেন আই আস্কড ইওর নাম্বার টু ইওর নিফিউ, আমি তোমার নাম্বার জিজ্ঞাসা করেছিলাম তোমার ভাতিজার কাছে। দ্যাট টাইম হি ডিড নট নো ইওর নাম্বার, সেই সময় সে তোমার নাম্বার জানতো না। এখন বলেন তো, আমি যদি বলতাম সে তোমার নাম্বার জানতো বা জেনেছিল, এটার ইংলিশ কি হতো? কে বলতে পারবেন? সে তোমার নাম্বার জানতো বা জেনেছিল, কি হতে পারতো? বলেন কেউ, ইংরেজি কি হতো? এটা তো জানতো না, তাহলে They know your number. না। He knew your number. ইয়েস, ই নিউ। এই যে জায়গাটা, এইটা ধরতে He হবে। knew. হ্যাঁ, নো এর পাস্ট ফর্ম নিউ। তো এটা করা শিখতে হবে, এটা না করলে আপনি পারবেন কিভাবে? আমি কতবার আপনাদের টেন্স শিখাইছি, কত ডিটেলস আমি দেখাইছি। আপনি যদি প্র্যাকটিস না করেন, এটা পারবেন না। আমি আপনাদেরকে গত ক্লাসে বলছিলাম যে এখন থেকে এই প্যাসিভ ভয়েস শেষ করার পর আমরা ডিরেক্ট ল্যাঙ্গুয়েজের ভিতর মুভ করছি। আপনি গুনে রাখেন, এখন থেকে জাস্ট 10টা ক্লাস করবেন। 10টা ক্লাসের ভিতর যদি কেউ এই 10টা ক্লাস কমপ্লিটলি করেন সামনে, আজকের ক্লাস ধরে, এবং আমার হোমওয়ার্কগুলো আপনি কমপ্লিট করতে পারেন, 10টা ক্লাস করার পর যদি আপনি ইংলিশে এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট না হতে পারেন, আপনি আমাকে বলবেন যে আমি কেন পারলাম না। কারণ আমার এই জায়গায় প্রত্যেকটা ক্লাস অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। এতদিন যা নিয়ে এসেছি এই 1 মাস, তার সব কিছু এক জায়গায় করে এই ক্লাসগুলো হচ্ছে, যেটা আপনাকে নিতে হবে। এবং ওই ক্লাসগুলোতে যদি কোনো সমস্যা থাকে, জাস্ট টেন্সের ক্লাসটা আপনি একটু দেখেন, মডেলের ক্লাসটা দেখেন। তারপর তো আমি ওয়ান টু ওয়ান সেশন নিচ্ছি, আমি পার্সোনাল সেশন নিব। আগামী ক্লাস থেকে আমি শুরু করব। অর্থাৎ যারা আমার ফুল পেইড কমপ্লিট করেছেন, টাকা কোর্স ফি কমপ্লিট করেছেন, তাদেরকে ল্যাঙ্গুয়েজ ক্লাব প্লাস অন টু অন সেশন, এই যে বেসিক জায়গাগুলোতে যাদের সমস্যা আছে, প্রতিদিন প্রতি শনিবার, শুক্র, শনি এবং মঙ্গলবার, এই 3 দিন সন্ধ্যা 7টা থেকে 8টা আমি অন টু অন সেশন নিয়ে থাকি, পার্সোনাল সেশন। আমি তাদের জন্য আলাদা গ্রুপ করে দিয়েছি অলরেডি, আমি আপনাদের অ্যাড করে নিব, তাদের ফুল পেমেন্ট কমপ্লিট আছে, সবাই এন্ট্রি করে নিয়েছি। আর যারা কমপ্লিট করেনি, আমি টাইম দিচ্ছিলাম, আর 2 দিন টাইম দিব, আগামীকাল আর পরশুদিন। যদি এর ভিতর না দেয়, যারা আছে তাদের নিয়ে আমি শুরু করব। এই আপনাদের আমি রাখবো না তো, কারণ আমার কোর্স ফি 2,000 টাকা, আপনি 1,000 টাকা দিয়ে কেন ফুল কোর্স করবেন? এটা কোনো জায়গায় নেই, কোনো সিস্টেমে নেই।
আপনাকে আমি ক্লাস করাচ্ছি, আপনাকে আমি সুযোগ দিছি যে 1,000 টাকা অ্যাডভান্স করে ক্লাস শুরু করতে পারবেন, বাকি 1,000 টাকা আপনি পরবর্তী মাসে এরকম টাইমে আপনি দিবেন। এখন আপনি যদি সেটা না দেন, আমি তো এর বাইরে কোনো টাকা চাই না। আমি এটাও বলছিলাম 2,000 টাকা কমপ্লিট থাকলে আপনি যত দিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হবেন ততদিন আমার সাথে থাকতে পারবেন, বা পরবর্তীতে কোনো ধরনের কোনো টাকা আপনাকে দিতে হবে না। বাট আমার মেইন যে কোর্স ফি সেটা তো আপনাকে দিতে হবে, না হলে আমি কিভাবে, আমার ওইখানে আলাদা পরিশ্রম করতে হয়, প্রত্যেকটা স্টুডেন্টকে আলাদা আলাদা বোঝাতে হয়, কারণ এই ব্যাচে সবাই সবকিছু নিতে পারে না, কথা বলতে গেলে অনেকে লজ্জা পায়। আমি গত 2-3 দিন ধরে আপনাদেরকে দিয়েই প্র্যাকটিস করাচ্ছি, কিন্তু ওই যে কনভারসেশন গুলো, তো অনেকেই কথা বলতে চায় না, লজ্জা পায়, শাই ফিল করে, তাদেরকে আমি আলাদা যদি বোঝাই তারা দ্রুত ডেভেলপ করতে পারে। আমার 10 জন থাকুক, সেই 10 জনই যাতে এক্সপার্ট হয়ে বের হয়, আমি সেটা চাই, আমি সেটা করি। এটা আমি কথা কাজের সাথে কতটুকু মিল রাখছি এটা আপনারা যারা রেগুলার ক্লাস করছেন তারা বুঝতে পারছেন। এবং এখন থেকে 10টা ক্লাস আপনি হিসাব করে রাখেন, যদি এই ক্লাস প্রত্যেকটা ফুল করেন এবং যদি টাস্ক গুলো কমপ্লিট করেন, আপনি 10 দিন পর ইংলিশে কনফিডেন্টের সাথে কথা বলবেন, এতটুকু আমি বলতে পারি। আর যদি বেসিকে সমস্যা থাকে সেটা আমি এর ভিতরেই ক্লিয়ার করে দিব আপনাদের। এটা হচ্ছে আমার কথা। আপনি কেন পারবেন না, এরপরে জাস্ট প্র্যাকটিসের ভিতর দিয়ে যেতে হবে। অ্যাডভান্স রাইটিং দেখাবো, আর স্পিকিং প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে, আপনি প্র্যাকটিস করলে পারবেন, না করলে পারবেন না। তার ভিতরে আমি এটা কমপ্লিট করে দেবো পুরোপুরি ভাবে, যাতে আপনি স্পিকিং এ ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন, এবং এই সামনে 10টা ক্লাসে আমি এটা করাবো আপনাদের। দ্যাট ইজ দ্য থিংস। সো আপনি কেন পারবেন না? আমি আর 2 দিন টাইম নিব, এর ভিতরে যারা কোর্স ফি কমপ্লিট করবে তাদেরকে আমি অ্যাড করে নিব, যারা করবে না, আমি তো বলছি এই অনেকেই আছে এই দিতে পারে না বলে কি করে, চলে যায়, লজ্জায় ক্লাস করতে পারে না, 2 মাস 3 মাস পরে এসে বলে স্যার আমি আপনার এত ব্যাচের স্টুডেন্ট ছিলাম, 1,000 টাকা কমপ্লিট ছিল, বাকি টাকা দিতে পারিনি, বাকিটা দিয়ে কি পরবর্তী ক্লাসগুলো করতে পারবো? তো যারা এই একবার চলে যায়, যারা আহ, চলে যাওয়ার পরে কি করে, ওই বিভিন্ন জায়গা থেকে আবার এরকম ফ্রি ক্লাস দেখে, ইউটিউব দেখে, ফেসবুক দেখে দেখে না পেরে, না শিখতে পারে, আবার সে আমার কাছেই আসা লাগে, তার আসে, এটা তো রিয়েলিটি, আমি তো আমার এক্সপিরিয়েন্স থেকেই বলছি। তো ওইরকম যারা করবেন, আপনাদের ভিতর থেকে অনেকেই করবে। একবার যদি শেখার প্রতি আগ্রহ হারিয়ে যায়, ওই আগ্রহটা আপনি হাজার চেষ্টা করে, 1,000 টাকা খরচ করে পাবেন না, পারবেন না, আসবে না। কারণ একবার ব্যর্থ হয়ে গেলে ওই পরবর্তীতে, আর বাঙালি তো আমরা, ওইটার প্রতি আর মন থাকে না, ধৈর্য কম। কিন্তু এখন যে ইফোর্টের সাথে আপনি শিখতেছেন, যে পরিশ্রমটা দিচ্ছেন, যে আশা নিয়ে আপনি এখন আসছেন আমার কাছে ক্লাসগুলো করছেন, এই হোপটা যদি ধরে রাখতে পারেন, এই ফোরটা যদি ধরে রাখতে পারেন, উইদিন ভেরি শর্ট টাইম ইউল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। এইটা আপনাকে ধরে রাখতে হবে, এটা আমি বললাম আমার বলার। এটা আপনি কি করবেন, আপনারা এখানে সবাই ওয়েল অ্যাডাল্ট, অ্যানাফ অ্যাডাল্ট, প্রত্যেকেই বোঝেন, ছোট বাচ্চা না কেউ। কি করবেন আপনার? So, এই হচ্ছে বিষয়। আর যারা বলছে আমি সামনের মাসে টাকা দেবো, তারপরে মাসে দেবো, ওই যেদিন দিবেন সেই দিনই আমি আপনাকে পার্সোনাল ক্লাস বা ল্যাঙ্গুয়েজ ক্লাব অ্যাড করবো, আমি বলে রাখলাম, যাদের কমপ্লিট থাকবে তাদের কিনে, কারণ এটা আপনাদের ওই সময় কমপ্লিট করার কথা। আমার কোর্স ফি 2,000 টাকা, অনেকে ওই সময় 2,000 টাকা দিয়ে ক্লাসটা শুরু করছে, এটাই নিয়ম। কেউ অর্ধেক টাকা নেয় না, আমি সেটা নিয়ে আপনাদের সুযোগ দিয়েছি, যেহেতু অনলাইন ক্লাস, অনেকে বিশ্বাস করে না, বোঝে না। তো পরবর্তীতে আপনাদের অনেকে 5 দিন 10 দিন পরেই আমার বাকি টাকা পেমেন্ট করে দিয়েছে। তো যারা দেননি, 1 মাস তো অলরেডি হয়ে গেছে, গত মাসের 27 তারিখ নিয়েছিলাম, আজকে তার পরের মাসের 27 তারিখ পার হয়ে 1 তারিখ নভেম্বর। এটা আপনাদের আর 2 দিন টাইম দিব, তারপর হচ্ছে আপনার আমি পার্সোনাল সেশন প্লাস ল্যাঙ্গুয়েজ ক্লাব যাদের কমপ্লিট থাকবে আমি তাদেরকে নিয়ে নিব, আমি আপনাদের বলে রাখলাম এটা। পরবর্তীতে আর কেউ কিছু বলতে পারবে না। তো দেখেন, আহ, এখানে কি বলছে, দ্যাট টাইম হি ডিড নট নো ইয়োর নাম্বার বাট টুডে, আজ আফটার কালেক্টিং ইয়োর নাম্বার, তোমার নাম্বার সংগ্রহের পর, আই কল্ড ইউ। দেখছেন, যখন আপনি নেগেটিভ করবেন তখন ডিড নট প্লাস V1, বাট অ্যাফার্মেটিভে V2, আই কল্ড ইউ, তাহলে বাংলা কি এটা, যে আমি তোমাকে কল করেছিলাম, আমি তোমাকে কল করেছিলাম। ফাইনালি উই মেট ইজ আদার আফটার 5 ইয়ার্স, অবশেষে আমরা দেখা করলাম। দেখেন, MEET, মিটের পাস্ট ফর্ম কি, মেট। এই যে ইস আদার, এইটাকে কি বলে জানেন? আপনাদের কারো মনে আছে কিনা, আমি প্রোনাউনের একটা ক্লাস নিয়েছিলাম আপনাদের, সেইখানে রেসিপ্রোকাল প্রোনাউন নামের একটা পার্ট ছিল। ইস আদার এবং অন অ্যানাদার, এই দুইটাকে রেসিপ্রোকাল প্রোনাউন বলা হয়। অর্থাৎ যদি দেখেন, একটা প্যাসেজ অ্যানালাইসিস করলে কতগুলো বিষয় জানা যায়। যদি 2 জন ব্যক্তির মধ্যে সম্পর্ক বোঝায় তাহলে ইস আদার বসে, যদি দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে সম্পর্ক বোঝায় তাহলে অন অ্যানাদার বসে। সো এখানে ইস আদা, উই মেট ইস আদা আফটার 5 ইয়ার্স। ইয়েস উই ডিড, হ্যাঁ আমরা করলাম। সিরাজ সেইড উইথ এ স্মাইল অন হিজ ফেস, সিরাজ তার মুখে একটা হাসি নিয়ে বলল, ইউ বিকেম ভেরি ফ্যাট, তুমি অনেক মোটা হয়ে গেছো। সুমন সেইড, ইউ টু, তুমিও। বলছে, ডু ইউ হ্যাভ ইন মাইন্ড দ্য চাইল্ডহুড ডেজ দ্যাট উই পাস টুগেদার, তোমার কি শৈশবের দিনগুলোর কথা মনে আছে যেটা আমরা একসাথে পার করেছিলাম? বলছে, অফকোর্স আই শ্যাল নেভার ফরগেট দোজ ডেজ, আমি কখনোই ওই দিনগুলো ভুলবো না। নাও ডেজ
বর্তমানে মাই মাইন্ড অলওয়েজ লাইকস টু গো ব্যাক টু দ্য চাইল্ডহুড ডেজ। সর্বদা আমার মন অতীতের দিনগুলোতে ফিরে যেতে চায়। হাউ ইন্টারেস্টিং দোজ ডেজ ওয়ার। কত সুন্দর ছিল ওই দিনগুলো। ডু ইউ হ্যাভ ইন মাইন্ড দ্য ডেজ উই ফ্লিউ অ্যাওয়ে ফ্রম স্কুল। তোমার কি ওই দিনটা মনে আছে আমরা স্কুল পলায়ন করেছিলাম? ইয়েস, আই শ্যাল নেভার ফরগেট দোজ ডেজ। আমি কখনোই ওই দিনগুলো ভুলবো না, শ্যাল হবে, হ্যাঁ। ইফ ইট ইজ পসিবল, যদি সম্ভব হয়, আই উড গো ব্যাক টু দ্য ডেজ এগেইন। আমি আবার ওই দিনগুলোতে ফিরে যেতে চাই। বলছি উই ক্যান নট গো ব্যাক টু দ্য পাস্ট ডেজ। আমরা অতীতের দিনগুলোতে ফিরে যেতে পারি না। উই অনলি ক্যান রিমেম্বার দ্য মেমোরিজ অফ পাস্ট ডেজ। আমরা শুধুমাত্র অতীতের স্মৃতিগুলোকে স্মরণ করতে পারি। এই যে ক্যান আছে বলে পারি, অর্থাৎ আমি যেভাবে ইংরেজিটা বলতেছি এর অ্যাকচুয়াল বাংলা যে অর্থটা বলছি এখানে ফোকাস করেন, এইটা আপনাকে করতে হবে। অনেকে ইংরেজি পড়েন, পড়তে পারবেন, বাট অ্যাকচুয়াল যে বাংলা মিনিং, অ্যাকচুয়াল এটা কোন টেন্সে আছে এটা আপনি অ্যাকচুয়ালি ধরতে পারছেন কিনা, দ্যাট ইজ দ্য মেইন থিংস। ডু ইউ হ্যাভ ইন মাইন্ড দ্য ডে। তোমার কি ওই দিনটা মনে আছে? উই ক্রসড সুইমিং দ্য সন্ধ্যা রিভার ফর দ্য ফার্স্ট টাইম ইন মাইন্ড। আমরা প্রথমবারের মতো সাঁতার কেটে সন্ধ্যা নদী পার হয়েছিলাম। ইয়েস, স্টিল আই ক্যান সি দ্য পিকচার অফ দ্য ডে ওয়াইল উই রিচ দ্য মিড রিভার। মানে কি, যখন আমরা মাঝ নদীতে পৌঁছাইছিলাম, আই ফেল্ট ভেরি ফ্রাইটেন্ড লুকিং অ্যাট দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার। ফিল, এফ ডাবল এল এর পাস ফ্রম ফেল্ট। আমি খুবই ভয় অনুভব করেছিলাম, হ্যাঁ, নদীর তীর দেখে। ইয়েস, ইউ লাইক টু কাম ব্যাক ফ্রম দ্য মিড রিভার। তুমি মাঝ নদী থেকে ফিরে আসতে চেয়েছিলে। বাট আই ওয়াজ ডিটারমাইন্ড টু ক্রস দ্য রিভার অ্যান্ড ফাইনালি উই ক্রস দ্য রিভার। কিন্তু আমি প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম নদীটা অতিক্রম করার, এবং অবশেষে আমরা নদীটা পার হলাম। বলছে ডু ইউ রিমেম্বার। তোমার কি মনে আছে? সিটিং অন দ্য স্যান্ড উই রোট আওয়ার নেমস অন দ্য স্যান্ড উইথ ফিঙ্গার। বালির উপর বসে আমরা আমাদের নাম লিখেছিলাম হাতের আঙুল দিয়ে। ডু ইউ রিমেম্বার? সিটিং অন দ্য স্যান্ড উই রোট আওয়ার নেমস অন দ্য স্যান্ড উইথ ফিঙ্গার। হ্যাঁ, তাহলে রাইটের পাস্ট ফর্ম কি? রোট। হ্যাঁ, উই ফেল্ট লাইক উই কনকোয়ার্ড মেনি থিংস। আমরা এমনটা অনুভব করেছিলাম যে আমরা সবকিছু জিতে নিয়েছি। দেখেন, উইন মানে জেতা। আপনি বলতে পারতেন উই ওন মেনি থিংস, কিন্তু কনকোয়ার্ড এটা কোথায় ব্যবহৃত হয় জানেন? যেটাকে কষ্টার্জিত জয় বলে। অনেক লড়াই সংগ্রাম করে কোনো জয় হলে সেটাকে কনকোয়ার্ড বলা হয়। প্রত্যেকটা ওয়ার্ডের কিছু ডিফারেন্স মিনিং থাকে। ডু ইউ হ্যাভ ইন মাইন্ড ইন রিটার্ন জার্নি এর অর্থ কি? তোমার কি ফিরে আসার জার্নিটা মনে আছে? উই মেড আ বোট উইথ দ্য ব্যানানা ট্রিস। আমরা কলা গাছ দিয়ে নৌকা তৈরি করেছিলাম। উই ক্রস দ্য রিভার অন আওয়ার রিটার্ন জার্নি রাইডিং দ্যাট বোট। এটা ইট হবে, আই না। এটা হচ্ছে ইট ওয়াজ দ্য বেস্ট জার্নি ইন মাই লাইফ। এটা আমার জীবনের সেরা একটা জার্নি ছিল। আই রোড মেনি ভেহিকেলস। আমি অনেক গাড়ি ঘোড়া চড়েছি, লাইক বাইকস, কার্স, বাট আই ফেল্ট দ্য বেস্ট জয় দ্যাট ডে রাইডিং দ্য বোট বেড বাই ম্যানার্টিস। কিন্তু আমি সেরা আনন্দ ওই দিন অনুভব করেছিলাম ওই কলা গাছ দিয়ে তৈরি নৌকাটা চড়ে। তো যাই হোক, এটা হচ্ছে প্যাসেজ। এরকম আরো কয়েকটা প্যাসেজ আছে যেগুলো খুবই সিম্পল ল্যাঙ্গুয়েজে লেখা। এই যে প্যাসেজটা আমি আপনাদেরকে দেখালাম, আপনাদের সামনে পড়লাম, এখানে কোনো ধরনের হার্ড ওয়ার্ড বা অ্যাডভান্স ওয়ার্ড বা ভোকাবুলারি নেই। সেটার জন্য আলাদা ক্লাস আছে, সেগুলো আমি সেখানে করাবো। তো এই যে সিম্পল ওয়ার্ডে একটা প্রেজেন্টেশন, একটা গল্প লেখা, এই গল্পটা আপনাকে পড়তে হবে। সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, সেন্টেন্সটা কোন টেন্সে লেখা আছে, অ্যাকচুয়াল বাংলা অর্থটা কি, এটা আপনাকে ধরতে হবে। আমি যদি আপনাদের কয়েকটা রিডিং স্টোরি দেই, আপনারা কি পারবেন তাহলে এইভাবে একটু প্র্যাকটিস করতে? অর্থাৎ নেক্সট ক্লাসে আমি যদি Yes, sir. জিজ্ঞাসা করি, আপনারা যেন ইংলিশটা পড়ে বাংলা অর্থটা বলতে পারেন আমার সাথে। পারা যাবে? করা যাবে ইনশাল্লাহ। একটা রিডিং প্যাসেজ, আহ, একটা একটা রিডিং প্যাসেজ যদি আমরা অ্যানালাইসিস করতে পারি, তাহলে আমাদের কি হবে, আমাদের রাইটিং এর ফরমেশন বুঝতে পারবো। মানে কি, একটা সেন্টেন্স কিভাবে লেখা আছে। এরপর একটা রিডিং প্যাসেজ অ্যানালাইসিস করলে নতুন ভোকাবুলারি থাকলে সেটা ডেভেলপ করা যায়। আপনাদের স্মার্টফোন আছে, যে ভোকাবুলারিটা নতুন দেখবেন সার্চ দিলেই অর্থ বুঝতে পারবেন। একটা রিডিং প্যাসেজ অ্যানালাইসিস করলে এই যে জায়গাটা, এখান থেকে স্পিকিং ক্লিয়ার করা যায়। কিভাবে হয় জানেন? এখান থেকে স্পিকিং এর ডেভেলপমেন্টটা কিভাবে আসে? ক্রিটিক্যাল অ্যানালাইসিস যেটাকে বলা হয়। যেমন আইএলটিএস রিডিং এ মনে করেন একটা প্যাসেজ আমি পড়লাম, আমার এটা একটা মোটামুটি বড় প্যাসেজ, 3 পৃষ্ঠার একটা প্যাসেজ। এইটাকে আমি যদি বলি আপনি এটা একটা সামারি আমাকে স্পিকিং করে শোনান তো। আমি যে গল্পটা বললাম, আপনি একটা গল্প পড়লেন, এই গল্পটা কিসে লেখা আছে? আপনারা কেউ ন্যারেশন করছেন? অনেকে হয়তো ন্যারেশন জানেন, যারা ক্লাসে ভালো রেজাল্ট করে আসছেন, 6, 7, 8, 9, 10। যারা জানেন না দরকার নাই, ন্যারেশনের উপরেও ক্লাস আছে, অ্যাডভান্স গ্রামার ক্লাস দেখাবো। তো ন্যারেশন মানে কি? ন্যারেট করা। অর্থাৎ এইখানে যে গল্পটা আমি পড়লাম,
এই যে সিরাজ সুমন এদের ভিতরে গল্প হচ্ছে, অর্থাৎ এই গল্পটা ডিরেক্ট স্পিচে লেখা আছে, দুইজন মানুষ কথা বলছে। এইটাকে আপনি ইনডাইরেক্ট স্পিচে ডেসক্রাইব করবেন। ইনডাইরেক্ট মানে কি? ন্যারেট করা। অর্থাৎ এই দুইজনের গল্পটা পড়লেন, পড়ে আপনি আপনার একটা বন্ধুকে শোনাবেন, আপনার এখানে যারা ক্লাস করছেন। হ্যাঁ, এখন আপনি যে কেউ এই গল্পটা পড়লেন কমপ্লিটলি, পড়ার পর আপনার একজন বন্ধুকে আপনি ডেকে বললেন যে আমি একটা গল্প পড়েছিলাম জানিস, গল্পটা হচ্ছে শৈশবের দিনগুলো নিয়ে। এই গল্পটা দুইজন বন্ধুর ভিতর হচ্ছিল, এবং তারা যে কথাগুলো বলছিল, তাদের শৈশবের যে স্মৃতিটা ছিল, সেটার সাথে আমাদের শৈশবের স্মৃতিটা অনেক মিলে গিয়েছিল। হ্যাঁ, ইট ওয়াজ কোয়াইট সেম। হ্যাঁ, তো গল্পটা আমি তোকে একটু শোনাবো। এই যে গল্পটা আপনি শোনাবেন, এটা আপনি যখন আপনার মতো করে বলবেন, দ্যাট ইজ কল্ড ইনডাইরেক্ট, দ্যাট ইজ কল্ড ন্যারেশন। অনেকে ন্যারেশন কঠিন মনে করে, পারে না, ভাবে কি হবে, টেন্সের চেঞ্জ, দূরত্ববাচক শব্দ, নৈকট্যবাচক শব্দ, এরপরে প্রোনাউনের চেঞ্জ, কত কঠিন জিনিস, কত কঠিন একটা টপিক। বাট প্র্যাকটিক্যালি ভাবলে এটা খুবই সিম্পল একটা বিষয়, এই যে ন্যারেশন সলভ করা। একটা ডাইরেক্ট স্পিচ আছে, ওইটাকে আমি আমার মতো করে বলবো, দ্যাট ইজ কল্ড ইনডাইরেক্ট। যে আমি একটা গল্প পড়েছিলাম, আই রেড আ স্টোরি, অ্যান্ড দেয়ার আর টু ফ্রেন্ডস, সেখানে দুইজন বন্ধু ছিল, সুমন অ্যান্ড সিরাজ। দে আর টকিং অ্যাবাউট দেয়ার চাইল্ডহুড ডেজ। তারা তাদের শৈশবের দিনগুলো নিয়ে কথা বলছিল। হ্যাঁ, দেন সুমন said about many kinds of things with সিরাজ। এরপর আপনি এভাবে বলতে পারেন, আহ, uh, uh, in their childhood time they flew away from their school. After that they you can say that swim in the river. They also played different kinds of game in their childhood. And there is interesting story in the time of swimming in the river. When they were swimming, Shumon felt very frightened in the mid river. After that they reached the end of the river, and when they returned from the bank of river, they made a boat with banana trees, and they enjoyed a lot. I can also say that after reaching on the bank of the river, they wrote their name with fingers. এই যে কথাগুলো বলছি, এটা আমি আমার মতো করে বলছি, আমি একটা গল্প পড়ে। দ্যাট ইজ কল্ড ইনডাইরেক্ট স্পিচ। আপনি যদি এটা সম্পূর্ণ গল্পটা পড়ে 10 লাইনের একটা সামারি আপনি লেখেন, লিখে সেটা যদি নিজের মতো করে আয়নার সামনে বলেন, ইন দিস ওয়ে ইউ ক্যান অলসো ডেভেলপ ইউর স্পিকিং অ্যাবিলিটি, স্পিকিং পাওয়ার। হ্যাভ ইউ আন্ডারস্টুড হোয়াট আই হ্যাভ সেইড? কেউ কি বুঝতে পারলেন আমি কি বললাম, জায়গাটা, বিষয়টা? হ্যাঁ, বোঝা জি গেল? জি So, স্যার। জি স্যার। প্র্যাকটিক্যালি ডেভেলপ করার ওয়ে হচ্ছে এইটা, এর এর বাইরে কিছু নেই। আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে আপনি তো ডে টু ডে লাইফে ইংলিশে কথা বলতে পারছেন, আপনার আশেপাশে কেউ নেই। আপনার কথা বলার ক্রাইটেরিয়া, আপনার স্কোপ, আপনাকে আপনার নিজেকে তৈরি করে নিতে হবে, নিজের সাথে নিজে কথা বলতে হবে। আমি পড়লাম, পড়ে আমি সেটাকে আমার মতো করে তৈরি করি, নিজের মতো করে বলি আরেকজনের সামনে, দেখি আমি পারি কিনা। হ্যাঁ, তো এইটা যদি আপনি পারেন, দেখেন কত দ্রুত ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করা যায়। এটা এটা আপনাকে করতে হবে। তাহলে এখান থেকে স্পিকিং এর ডেভেলপমেন্ট হয়, এখান থেকে রাইটিং এর ডেভেলপমেন্ট হয়, রিডিং এর ডেভেলপমেন্ট হয়, টেন্স আইডেন্টিফাই করা যায়। যারা আমরা টেন্স শিখি, রুলস আর স্ট্রাকচার শিখে বসে থাকি, এইগুলো থেকে যদি চর্চা করি, তাহলে আমরা টেন্স যখন আইডেন্টিফাই করতে পারবো, সেন্টেন্স ধরে প্র্যাকটিক্যাল ব্যবহারটা আমরা শিখে গেলাম, ভোকাবুলারি ডেভেলপমেন্ট হয়। খুবই গুরুত্বপূর্ণ এটা করা। আমি এখন একটা কনভারসেশন দেখাবো। তো আপনাদের যে কাজটা থাকবে সেটা স্পেসিফিকলি আমি বলে দেই। আপনারা প্যাসেজ রিড আউট করবেন, এবং ফার্স্ট যে রিড আউটটা করবেন 2 বার 3 বার পড়বেন, সাথে বাংলা অর্থ করার চেষ্টা করবেন। কিন্তু আপনারা একটা ভয়েস রেকর্ড করবেন সঠিক প্রোনাউন্সিয়েশনের সঙ্গে, যেখানে বাংলায় বলবেন না, ডিরেক্টলি ইংলিশে স্পিচ দিবেন, ইংলিশে বলবেন, বাংলায় না। এই ভয়েস রেকর্ডটা আমি একটু শুনতে চাই, যে কারটা কেমন হচ্ছে, কেমন ক্লিয়ার হচ্ছে। অর্থাৎ আপনারা যে ভয়েস রেকর্ডটা করবেন, আপনাদের কনভারসেশন গ্রুপ যেগুলো দেওয়া আছে ওইটাতে আপনারা সেন্ড করবেন। ঠিক আছে, ভয়েস রেকর্ড। আমি একটু এটা শুনবো আপনাদের প্রত্যেকেরটা। আমি আমি ক্লাসে কমেন্ট আমি জানাবো কারটা কেমন হয়েছে, কারটা ভালো হয়েছে। এটা আপনাদের একটু করতে হবে। মানে ভয়েস রেকর্ডে বাংলা বলবে না, ওই ইংলিশে কথা বলতে গেলে, রিডিং করতে গেলে ওর ভিতর বাংলা বললে ওই ইংলিশ রিডিং ভালো হয় না। যেমন আমি যদি জাস্ট ইংলিশে এই কথাগুলো বলি, দেখেন কেমন শোনায়। আমি ইংলিশ আপনি আপনার মতো নর্মালি পড়বেন, ঠিক আছে? কোনো কিছু এক্সাজারেট করতে যাবেন না, তাহলে সেটা সেটা অতিরঞ্জিত করা হয়ে যায়। জাস্ট ইউ হ্যাভ টু সে দ্যাট সুমন ইজ সিটিং at the bank of the Shonda River. It was a
beautiful afternoon. The soft light of the afternoon sun made a charming scene. The sunlight is being reflected on the river. The river water is looking like orange juice. Shuman is looking at the juicy looking water. He felt peace inside mind. Shiraz has come to Shuman few minutes ago. He's a best friend of Shuman. Now he's standing beside Shuman. Shuman did not notice his presence. Suddenly he looked behind and saw Shiraz standing beside him. Shuman said, I was waiting for you. Why are you so late? Shiraz said, I came 5 minutes ago. You didn't notice me. Shuman said that I was very charmed to enjoy the beauty of the afternoon. Shiraz said, I understood. I was also enjoying the beauty of the afternoon. That's why I didn't call you. Shumon said with joy, sit beside me. Shiraz sat beside his friend Shumon and said that I came to village after 3 years, but I always miss the past days those I passed at village. Shumon said nothing. The orange color light of the afternoon sun reminded his memories with the Shonda River. Shiraz said, after how many days did you come to Willis? After how many days did you come to Willis? 10 years. I never thought that there would be a meeting with you again. After coming to Willis, I heard you came to Willis. I collected your number from your nephew. 3 years ago, I came to Willis in winter vacation. Then I asked your number to your nephew. The time he didn't know your number. So in that way, you have to read it just in normal accent. Okay, একটু এটা করে আপনারা রেকর্ড করবেন। পারা যাবে এতটুকু? আমার জন্য করতে পারবেন? Yes, আপনাদের sir. জন্য, আমার জন্য না। Yes, sir. মানে আপনি 2 বা 3 বার রিডিং করে বাংলাটা বোঝার চেষ্টা করেন, যাতে করে নেক্সট ক্লাসে আমি বাংলা সহ ধরলে আপনি পারেন। আর একবার জাস্ট ইংলিশে আপনি রিডিং করবেন, একটু সুন্দর প্রোনাউন্সিয়েশন ঠিক রেখে। ঠিক আছে, ইনশাল্লাহ এটা আপনারা একটু করবেন। ওকে, থ্যাংক ইউ Yes, সো sir. মাচ। এটা আপনাদের করতে হবে নেক্সট ক্লাস থেকে। এটা কিন্তু আমি আর পড়বো না, আপনাদেরকে দিয়ে পড়াবো, আপনাদেরকেই সলভ করতে হবে। ওকে, সো এখন এখানে কয়েকটা সিম্পল গল্প। A guest in the house talked with a boy in the family. এই গল্পটা একটু রিড আউট করতে হবে। আহ, আপনারা এখানে যারা আছেন আমি আনরেজ করে দিই। এবার একটু রেইজ হ্যান্ড প্রেস করেন কারা পারবেন, একটু কনভারসেশন সলভ করতে হবে আপনাদের ভিতর থেকে। Please press the raise hand option now if you want to solve this conversation. Okay. Tahi Alom, please unmute your microphone. অন্যরা একটু মিউট রাখবেন প্লিজ। তাহি আলম, জি স্যার, ওকে, আপনি এবার এটা পড়েন। বাংলা ইংরেজি দুটোই। হ্যাঁ, বাংলা দেখবেন, বলেন, পড়ে ইংরেজি বলবেন। জি। অতিথি, তোমার নাম? হোয়াটস ইউর নেম? সবুজ, আমার নাম সবুজ। মাই নেম ইজ সবুজ। অতিথি, তুমি কি করো সবুজ? হোয়াট আর ইউ ডু সবুজ? না, হয়নি, সবুজ, এটা হয়নি। হোয়াট ডু ইউ ডু? হোয়াট ডু ইউ ডু? ডুইং হবে এটা। কি হবে এটা? হোয়াট ডু ইউ ডু সবুজ? এই যে কথাটা আমি বললাম, হোয়াট ডু হোয়াট ইউ ডু ডু, ইউ ডু সবুজ? এটার মানে কি? এটার মানে হচ্ছে যে হোয়াটস ইউর প্রফেশন, মানে তোমার পেশা কি। ঠিক আছে, হোয়াটস ইউর প্রফেশন মানে হোয়াট ডু ইউ ডু। এই কোশ্চেনটা যদি কেউ করে, অন্যরা মিউট রাখেন প্লিজ, আমাকে কথা বলতে দেন। আমি আমি রেইজ হ্যান্ড প্রেস করে রাখতে বলছি, অন্যরা কথা বলবেন না। সো আমি কি বলছি যে তুমি কি করো সবুজ, তো এটা হোয়াট ডু ইউ ডু, হোয়াট আর ইউ ডুইং না। তাহলে তুমি কি করছো হয়ে যায়, এখন কি করছো, আমি এখন বই পড়ছি, আমি এখন ভাত খাচ্ছি। মানে তুমি কি করো সবুজ, হোয়াট ডু ইউ ডু। এটার অ্যান্সার আবার এরকম দিবেন না যে আমি ভাত খাই। হ্যাঁ, এটা না। এই হোয়াট ডু ইউ ডু এর বাংলা মানে এর অল্টারনেটিভ কোশ্চেন হচ্ছে যে হোয়াট ইজ ইয়োর প্রফেশন, হোয়াট ইজ ইয়োর প্রফেশন। যারা দুর্বল আছেন ভালোভাবে বোঝেন। এটা 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 এটার মানে কি যে তোমার পেশাটা কি, তুমি কি করো মানে কি, হোয়াট ডু ইউ ডু মানে কি, তোমার পেশাটা কি। ইউ ক্যান সে আই এম আ ডক্টর, আই এম আ টিচার, হ্যাঁ, আই এম ইঞ্জিনিয়ার, আই এম অ্যান ইঞ্জিনিয়ার। হ্যাঁ, তো এখানে বলছে আমি পড়াশোনা করি, তাহলে জাস্ট আই স্টাডি। দেখেন একটা জিনিস বোঝেন এখানে, আই স্টাডি, এই স্টাডি শব্দটা এখানে ভার্ব, কিন্তু আপনি যদি কথাটাকে এইভাবে বলেন,
স্টাডি মানেই পড়াশোনা করা। আবার যদি আপনি এভাবে বলেন যে আই ডু স্টাডি, এটাও কারেক্ট, এটাও কারেক্ট। তখন এই ডুটা মেইন ভার্ব হয়ে যায়, স্টাডিটা নাউন হয়ে যায়, আমি পড়াশোনা করি। যেমন আমি যদি বলি আই ওয়ার্ক, ওয়ার্ক মানে কাজ করা, আমি কাজ করি, এখানে ফুল স্টপ দিলাম। আবার আমি যদি বলি আই ডু ওয়ার্ক, এর মানেও আমি কাজ করি। তো যখন আমি ডু ওয়ার্ক লিখছি, ডুটা ভার্ব, ওই ওয়ার্কটা হচ্ছে মূলত নাউন। কেউ কি আমার কথাটা বুঝতে পারছেন? তাহলে তুমি তুমি কি করো, এটা কি হবে? হোয়াট ডু ইউ ডু? স্যার আমার একটা প্রশ্ন ছিল। বলেন। Apply the English. স্যার এখানে আই এম এ লার্নার বললে হবে না? হবে, কেন হবে না? আচ্ছা, এরপর পড়েন, পরের সেন্টেন্সটা কি? জি স্যার। অতিথি, কোন ক্লাসে তুমি পড়াশোনা করো? হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন? সবুজ, সপ্তম শ্রেণীতে, ক্লাস 7। অতিথি, তুমি কোন স্কুলে পড়ো? হোয়াট ক্লাস আর ইউ, হোয়াট স্কুল আর ইউ রিড ইন? এটা ঢাকা মডেল এটা স্কুল। ওয়ার্ড দিয়ে বলা যায়, সমস্যা না, বাট এটা আর ইউ রিড হয় না। আগে টেন্স জানেন না আপনি, টেন্স শেখেন ভালোভাবে। দেখছেন, সিম্পল বিষয়গুলো আপনারা পারছেন না। সিম্পল বিষয়গুলো পারতে হবে, এটা না পারলে হবে না। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, দরকার আমাদের এগুলো ডেভেলপ করা। হ্যাঁ, ডেভেলপ না করলে হবে না। আচ্ছা, ফেরদৌস গাজী, আপনি পড়েন তো, একটু আনমিউট করেন তো, ফেরদৌস গাজী। মনিরুজ্জামান, একটু পড়তে পারবেন? Yes, sir. তাহলে তুমি কোন ক্লাসে পড়ো, এটা কি হবে ইংলিশে? Let's do reading. হোয়াট ক্লাস ডু Let's ইউ রিড? read. দেখেন, রিড মানে পড়া, ঠিক আছে, আমরা এটা বলি। এটা হচ্ছে রাইট নাও, আমি পড়ি বা পড়তেছি, তুমি কি করতেছো? আমি পড়তেছি, এখানে রিডের ব্যবহার হয়। আর স্টাডিটা ব্যবহার করলে সেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। হোয়াট ক্লাস ডু ইউ স্টাডি, অথবা কি বলে, ইন হুইচ ক্লাস ডু ইউ স্টাডি। অর্থাৎ স্টাডি মানে অধ্যয়ন করা, পড়া, লং টাইম ধরে কোনো একটা জায়গায় নিযুক্ত থাকে, স্টাডি করা। আর রিড মানে জাস্ট নাও কোনো কিছু করা। হ্যাঁ, রাইট নাও একটা কাজ পড়া, ইনস্ট্যান্টলি পড়া। এই জন্য এখানে স্টাডিটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। হ্যাঁ, আচ্ছা, সপ্তম শ্রেণীতে, তাহলে আই স্টাডি ইন ক্লাস 7, কথাটা এইভাবে বললে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়, আই রিড না বলে আই স্টাডি। তুমি কোন স্কুলে পড়ো, তাহলে এটা কি হবে? ইন হুইচ স্কুল ডু ইউ স্টাডি। এখানে Start. আর ইউ না, ডু ইউ বলছে, ঢাকা মডেল স্কুল। তাহলে আই স্টাডি অ্যাট ঢাকা মডেল স্কুল। আচ্ছা, এই স্কুলে তুমি কবে থেকে পড়ছো বলেন তো, এইটার ইংলিশ কি হবে? আমি বলবো না, যে 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 যাকে বলতে বলছে সে বলবে। আপনারা ইয়ে করেন না, একটু ওয়েট করেন, সময় দেন। হ্যাঁ, বলেন, যে পড়ছিলেন সেই বলেন। এই স্কুলে তুমি কবে থেকে পড়ছো, কি হবে এটা? how do you read this? না, আর কেউ বলেন তো কি হবে এটা? How long have you been learning studying this? আর কেউ? From which time do you study in this school? না, হুইচ টাইম ডু ইউ স্টাডি না, একজন ঠিক বলছে। দেখেন, এটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অতীত থেকে শুরু হয়ে এখনো পর্যন্ত কোনো একটা কাজ হচ্ছে বা চলছে। এটা হচ্ছে তুমি কবে থেকে পড়ছো। তাহলে এটা কি হবে, এই বাক্যটা বুঝতে হবে। ফ্রম হোয়েন হ্যাভ ইউ হ্যাভ ইউ বিন হ্যাভ ইউ বিন স্টাডিং ইন দিস স্কুল। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সেন্টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সেন্টেন্স। এই ফ্রম হোয়েন না বলে এটা কবে থেকে, অর্থাৎ এটাকে এইভাবে বলা যায় সিমিলারলি, কত দিন ধরে, মানে ফর হাউ লং, এটাও বলা যায়। ফর হাউ লং, ফ্রম হোয়েন এটাও কারেক্ট, ফর হাউ লং এটাও কারেক্ট। হ্যাভ ইউ বিন স্টাডিং ইন দিস স্কুল, আমি এই স্কুলে 2 বছর ধরে পড়ছি, তাহলে কি হবে? আই হ্যাভ বিন স্টাডিং ইন দিস স্কুল ফর 2 ইয়ার্স, ফর 2 ইয়ার্স। আই হ্যাভ বিন স্টাডিং ইন দিস স্কুল, এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে অতীত থেকে শুরু করে এখনো পর্যন্ত বা বর্তমানে কোনো একটা কাজ হচ্ছে বা চলছে বোঝায়। যদি পিরিয়ড অফ টাইম থাকে, তাহলে ধরে, মানে পিরিয়ড অফ টাইম ফর বসবে, এই যে 2 বছর ধরে। আর যদি পয়েন্ট অফ টাইম থাকে, সময় শুরু থেকে, সিন্স, তখন এসআইএনসি সিন্স এর ব্যবহারটা হয়।
ঠিক আছে, যেমন আমি এই স্কুলে 2015 সাল থেকে পড়ছি। আই হ্যাভ বিন স্টাডিং ইন দিস স্কুল সিন্স 2015। এই হচ্ছে বিষয়, এই হচ্ছে পার্থক্য। অর্থাৎ ফর মানে ধরে, সিন্স মানে থেকে। এবার বলছে তোমার বাড়ি থেকে স্কুল কত দূর। এই বাক্যটা ইংরেজিতে কি হবে? তাহলে আপনার আগের সেন্টেন্সটা বুঝতে পারছেন, পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, বোঝা গেল কথাটা? পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। Yes, sir. হ্যাঁ, এবার এটা কি হবে, তোমার বাড়ি থেকে স্কুল কত দূর? How long, how far do you, sir, how far is your school from your home? গুড। এটা হাউ ফার, হাউ ফার, এবার ভার্ব আনতে হবে। লং না, ফার। হাউ ফার ইজ ইউর স্কুল ফ্রম ইউর হোম? হাউ ফার ইজ ইউর স্কুল ফ্রম ইউর হোম? বলছে প্রায় 2.5 মাইল হবে। তাহলে এটার ইংলিশ কি হবে? এনিওয়ান ক্যান সে, প্রায় 2.5 মাইল হবে। কি হবে এটা? It's about About ইটস নিয়ার অ্যাবাউট twice, 2.5 মাইল। it's near 2.5 miles. হ্যাঁ, এইবার বলেন তো এই বাক্যটা like ইংরেজিতে কি হবে? তোমার ক্লাস কখন শুরু হয়? দেখেন একটা জিনিস বলি, আপনারা এই সেন্টেন্স গুলো দেখছেন না, দেখে মনে হচ্ছে খুবই সিম্পল, ক্লাস 1 2 3 বাচ্চাদের সেন্টেন্স ট্রান্সলেশন এরা সবাই পারে। আপনি নিজে করতে যান, দেখেন আপনি প্রবলেম ফেস করেন কিনা। দেখেন এই যে বাক্যটা, তোমার ক্লাস কখন শুরু হয়, ইংরেজি কি হবে বলেন তো? What time do your class start? when is it class started? When usually it your class When will your class start? একজনেরও হয়নি এখন। when is দেখেন, when is রাইট, What time do your class start? দেখেন কথাটা বোঝেন, এই যে জায়গাটা, এই যে জায়গাটা দেখেন, আপনারা অনেকে কিন্তু বলতে পারছেন, আপনার বাংলা দেখে সহজ মনে হচ্ছে, বাট ট্রান্সলেট করতে গেলে পারি না। কেন? কারণ এটা প্র্যাকটিসের অভাব, জাস্ট ফর ল্যাক অফ প্র্যাকটিস। তো তোমার ক্লাস কখন শুরু হয়, এই বাক্যটা আহ, একজন বলছেন যে হোয়েন। হ্যাঁ, এটা কারেক্ট সেন্টেন্স। হোয়েন ইজ ইয়োর ক্লাস স্টার্টেড। এই যে অ্যাম ইজ আর প্লাস ভি3, এটা কি জানেন? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস। যেহেতু সাবজেক্টটা হচ্ছে ক্লাস, সাবজেক্টটা ক্লাস মানে কি, এটা হচ্ছে ইনডাইরেক্ট, অর্থাৎ প্যাসিভ ভয়েস। ওয়েন ইজ ইউর ক্লাস স্টার্টেড, এই এই যে বাংলাটা, এই বাংলাটার অ্যাকচুয়াল ইংলিশ হচ্ছে এইটা, যে তোমার ক্লাস কখন শুরু হয়। কিন্তু মনে রাখবেন, প্যাসিভ ভয়েস মূলত রিটেন ইংলিশে ব্যবহৃত হয় প্র্যাকটিক্যাল স্পিকিংয়ে, প্র্যাকটিক্যাল কনভারসেশনে যতটা পারা যায় প্যাসিভ অ্যাভয়েড করতে হয়। কারণ প্যাসিভ ব্যবহার করলে স্পোকেন ইংলিশটা কি, আপনার অপোজিট পার্সনটাকে আপনি যে কথাটা বলতে চাচ্ছেন সেটা বোঝাতে পারলে হলো, কমিউনিকেশন করা। তো কমিউনিকেশনে প্যাসিভ ভয়েস ব্যবহার মানে এটা জটিলতা সৃষ্টি করে। এই জটিলতা থেকে বের হওয়ার জন্য প্যাসিভে যতটা মানে কমিউনিকেশনে বা স্পিকিং এ যতটা পারা যায় প্যাসিভ অ্যাভয়েড করতে হয়। অর্থাৎ এটাকে আপনি অ্যাক্টিভলিও লিখতে পারেন, দ্যাট উইল বি বেটার। হ্যাঁ, যেমন ওয়েন ইজ ইউর ক্লাস স্টার্টেড, এটা গ্রামাটিক্যালি অ্যাকিউরেট সেন্টেন্স, কিন্তু এই বাক্যটাকে এইভাবেও বলা যেতে পারে যে ওয়েন ডাজ ইয়োর ক্লাস, মানে আমি ক্লাসটাকে একটু অ্যাক্টিভের মতো করে নিলাম। ওয়েন ডাজ ইয়োর ক্লাস স্টার্ট, কথাটা এইভাবে বললে ভালো শোনায়। ওয়েন ডাজ, ডু না, সাবজেক্ট থার্ড পার্সন, ক্লাসটা সাবজেক্ট, ওয়েন ডাজ ইউর ক্লাস স্টার্ট, এটাও কিন্তু কারেক্ট, এটা ভুল না। কিন্তু গ্রামাটিক্যালি শুরুতে যেটা লিখছি সেটা কারেক্ট। এখন পরেরটা কারেক্ট কেন বলছি? স্পোকেনে যতটা পারা যায় অ্যাক্টিভে সেন্টেন্স করতে হয়, প্যাসিভকে অ্যাভয়েড করতে হয়। কেউ কি আমার কথা বুঝতে পারছেন? প্যাসিভ ব্যবহার করে কথা বললে, সেন্টেন্স তৈরি করলে সেটা অনেক বেশি ক্রিটিক্যাল হয়ে যায়, অনেক বেশি অপোজিট পার্সনের কাছে বুঝতে পারে না সহজে। এই জন্য প্যাসিভটাকে অ্যাভয়েড করে যতটা এখানে পারা কিন্তু যায় অ্যাক্টিভ ব্যবহার করতে হয়। সাবজেক্ট নিষ্ক্রিয়, এখানে সাবজেক্ট ইনঅ্যাক্টিভ, এই জন্য এটা কারেক্ট, ওয়েন ইজ ইউর ক্লাস স্টার্টেড। কিন্তু সাবজেক্টকে আমি অ্যাক্টিভের মতো করে করতে পারি স্পিকিং এর জন্য, যে ওয়েন ডাজ ইউর ক্লাস স্টার্ট, তোমার ক্লাস কখন শুরু হয়। আমার কথা বোঝেননি আপনারা? কি বললাম, বোঝেন কেউ? না, তাহলে বলা হয় when start your class, এটা কি ভুল হবে? না, এটা কেন হবে? এটা বলা যাবে না, এটা বলা যাবে না। এই যে দুইটা লিখছি এই দুইটাই হচ্ছে কারেক্ট, এর বাইরে কোনোটা হবে না, এর বাইরে আর কোনো কিছু হবে না। ঠিক আছে, গ্রামাটিক্যালি এটাই কারেক্ট। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন আমি কি বললাম? আপনি এটাকে এভাবে বলতে পারেন, হোয়েন ইজ ইউর ক্লাস স্টার্টেড অথবা হোয়েন ডাজ ইউর ক্লাস স্টার্ট। বোঝেননি নাকি? Yes, I understand. গুড। সো এই হচ্ছে বিষয়। ছোট ছোট বিষয়, কিন্তু দেখেন আপনি করতে গেলে প্রবলেম। বলছে তুমি বাসা থেকে কখন বের হও, তো এই সেন্টেন্সটা আপনি করেন তো। আমি করালে দেখেন সব পারবেন, আমি করাচ্ছি আপনি ও এরকম, তাহলে তো এটা তো সহজ, আমি পারি, সমস্যা হবে না। কিন্তু আমি চাচ্ছি আপনারা নিজেরা করেন। আমি আপনাদেরকে এটা পাঠিয়ে দিব, আপনারা নিজেরা একটু করেন, দেখবেন দ্রুত ডেভেলপ করতে পারবেন। থিঙ্কিং করার
জায়গাটা আপনাকে নিয়ে আসতে হবে। তোমার ক্লাস কখন শুরু হয়? ওয়েন ইজ ইউর ক্লাস স্টার্টেড, বলছে অ্যাট 10, সকাল 10টা, তাহলে অ্যাট 10 AM। তাহলে এরকম না বলে you can say that যে our class is started or my class is started at 10 AM, এভাবে বলে it will be more better। তুমি বাসা থেকে কখন বের হও? when do you go out from home, এটা কি হবে? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে when do you go out from home? আমি তো হেঁটে যাই না, I don't go on foot। বলছে তবে কি তুমি বাসে যাও? do you go by bus? yes, do you go by bus? yes। এবার বলছে তোমার স্কুলে কতজন ছাত্রছাত্রী আছে? আপনারা বলেন তো এই বাক্যটা ইংরেজিতে কি হবে? তোমার স্কুলে কতজন ছাত্রছাত্রী আছে, কে বলতে পারবেন? How many students in your class? How many students in your class? তাহলে এই যে কথাটা বলে, How many Yes, students How are number there. of your student in your class? How many students এই যে does your How many school have? have? এই যে এই যে এই যে এই যে এই যে কথা বললেন, হাউ মেনি স্টুডেন্ট ইজ ইউর ক্লাস, মানে ইন ইউর ক্লাস, এখানে কোনো ভার্ব ব্যবহার করছেন আপনি? হাউ মেনি স্টুডেন্ট, কোনো ভার্ব আছে? ইন ইউর ক্লাস কোনো ভার্ব আছে? ভার্ব ছাড়া বাক্য হয়? একজন বলছে হাউ মেনি স্টুডেন্ট ডাজ ইউর হ্যাভ ইউর স্কুল, এসব বলছেন। হাউ মেনি স্টুডেন্ট এইগুলো বলছেন। হ্যাভ, হ্যাভ মানে আমরা জানি আছে, তাই বলে হ্যাভ বসাবো না। এই জায়গাগুলো ক্লিয়ার করতে হবে, এইটাই মেইন থিংস, বেসিক বিষয়, বাট আমরা জানি না। এটা জানতে হবে, তাহলে আপনি পারবেন। কথা মনে রাখেন, অ্যাম ইজ আর, বোঝেন কিন্তু, অ্যাম ইজ আর, এরপর হচ্ছে ওয়াজ ওয়ার। অ্যাম ইজ আর মানে আছে, কথা মনে রাখেন। অ্যাম ইজ আর মানে কি? হওয়া বা থাকা, অর্থাৎ এই আছে বোঝায়। ওয়াজ ওয়ার মানে হয়েছিল বা থেকেছিল, অর্থাৎ ছিল বোঝায়। আবার বোঝেন কিন্তু, হ্যাভ অথবা হ্যাজ, হ্যাজ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে বসে, এর মানেও আছে। হ্যাড এর মানে ছিল, ওয়াজ এর মানে কি? ছিল। হ্যাড মানে কি? ছিল। অ্যাম ইজ আর মানে কি? আছে। হ্যাভ হ্যাজ মানে কি? আছে। এটা আপনারা জানতেন না, আপনারা শুধু জানেন হ্যাভ মানে আছে। আজকে থেকে মনে রাখেন, অ্যাম ইজ আর এর মানে হচ্ছে আছে। যেমন সে এখন ঢাকায় আছে, আপনি যদি বলেন যে হি হ্যাজ ইন ঢাকা, এর বাংলা অর্থ হয় না, এটা ভুল। এটার বাংলা এরকম হয়ে যায়, তার ঢাকা আছে, তার একটা ঢাকা আছে, এরকম হয়ে যায়। তো সে এখন ঢাকায় আছে, আমি এখানে আছে বলছি, আস হয় কারে সে, এটা আমার ইংলিশে লিখতে হবে হি ইজ ইন ঢাকা, এটাই কারেক্ট। হি ইজ ইন ঢাকা, কথাটা বোঝেন। আমি যদি বলি তার একটা বিড়াল ছিল, আপনি যদি বলেন যে হি, আমরা জানি ওয়াজ ওয়ার মানে ছিল, তাহলে আপনি যদি বলেন হি ওয়াজ আ ক্যাট, তাহলে এই বাক্যটা বাংলা অর্থ হচ্ছে সে একটা বিড়াল ছিল। এই বাক্যটার বাংলা অর্থ সে একটা বিড়াল ছিল, অর্থাৎ তার একটা বিড়াল ছিল। আমার বাংলা আমি যখন ইংলিশে করব, আমি জানি ওয়াজ মানে ছিল, তাই আমি ওয়াজ বসালাম, বাট না, এটা হি হ্যাড আ ক্যাট। তার মানে আমি কি বলছি? সাবজেক্ট নিজে কোথাও আছে বা নিজে কোথাও ছিল। সে একজন ডাক্তার ছিল, হি ওয়াজ এ ডক্টর। নিজে কোথাও আছে বা নিজে কোথাও ছিল, এইটা বোঝাতে অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার এর ব্যবহার হয়। সাবজেক্টের অধিকারে বা মালিকানায় কিছু আছে, হ্যাভ হ্যাজ। অধিকারে বা মালিকানায় কিছু ছিল, হ্যাড। তাহলে তোমার স্কুলে কতজন ছাত্রছাত্রী আছে, এখানে কি অধিকার বা মালিকানা বোঝাচ্ছে? না, ছাত্রছাত্রী তো স্কুলের না, স্কুলে। লে মানে কি? স্কুল কি? একটা প্লেস, একটা জায়গা, একটা অ্যাডভার্ব। এই বাক্যে ছাত্রছাত্রীটাই সাবজেক্ট। অর্থাৎ আমি যদি বলি মাঠে 3টা গরু আছে, আপনি যদি বলেন দ্য ফিল্ড হ্যাজ 3 কাউ, এটা ভুল। গরু কি মাঠের? গরুগুলো তো মাঠের না, মাঠে আছে। মাঠ কি? একটা জায়গা, একটা প্লেস। এই বাক্যটা ইংলিশে বলতে গেলে কি করতে হয় জানেন? দেয়ার আর 3 কাউস ইন দ্য ফিল্ড। অর্থাৎ মনে রাখেন, কোনো একটা জায়গায় কোনো কিছুর অবস্থান বা অস্তিত্ব বোঝানোর জন্য দেয়ারের ব্যবহার হয়, ইট বা দেয়ার। আমার লেখা যে বইটা আপনারা নিয়েছেন, স্পিক ইংলিশ উইথ সোনামুখ, এই বইটার দেখবেন 28 বা 29 নাম্বার চ্যাপ্টারে ইট বা দেয়ারের উপর একটা আলাদা ক্লাস আছে, অনেক সুন্দরভাবে অর্গানাইজ করে সাজানো, প্রচুর এক্সাম্পলও আছে। ক্লাসটা কমপ্লিট করে ফেলবেন, বিষয়গুলো খুবই বেসিক, কিন্তু আমরা জানি না, এরকম। হ্যাঁ, তাহলে ঝুড়িতে 10টা আপেল আছে, আপনি যদি বলেন দ্য বাস্কেট হ্যাজ 10 আপেল, এটা ভুল। এর বাংলা অর্থ এরকম হয়ে যায় ঝুড়ির 10টা আপেল আছে। আপেল তো আর ঝুড়ির না, ঝুড়িতে আছে, এটা একটা প্লেস, একটা জায়গা। আকাশে অনেক তারা আছে, অনেকে বলে স্কাই হ্যাভ মেনি স্টার, তারাগুলো তো আকাশের না, আকাশে, দ্যাট ইজ দ্য প্লেস। তাহলে স্কুলে কতজন? আমাদের গ্রামে একটা নদী আছে, দ্যার ইজ আ রিভার ইন আওয়ার ভিলেজ। তোমাদের গ্রামে 2টা পোস্ট অফিস আছে, দ্যার আর 2 পোস্ট অফিস ইন ইউর ভিলেজ। তাহলে তোমার স্কুলে কতজন ছাত্রছাত্রী আছে? হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার
ইন ইউর স্কুল। এটার ইংলিশ কি দেখছেন? হাউ মেনি, আপনারা কিন্তু প্রত্যেকে ভুল বলছেন। স্টুডেন্টস, STUDENTS আর দেয়ার ইন ইয়োর স্কুল। তাহলে এখানে বলছে প্রায় 900 জন। তাহলে আপনি কিভাবে বলবেন যে দেয়ার আর নিয়ার অ্যাবাউট 900 স্টুডেন্টস ইন আওয়ার, দেয়ার আর নিয়ার অ্যাবাউট 900 স্টুডেন্টস ইন আওয়ার স্কুল। বিষয়টা হচ্ছে দেখছেন, একটা সেন্টেন্স ক্লিয়ার করতে গেলে কতগুলো বিষয় কাছে চলে আসে। এই জন্য আমি বলছিলাম যে এখনকার ক্লাসগুলো গত 1 মাসে যা যা ক্লাস হয়েছে সবগুলো ক্লাসের সমান এক একটা ক্লাস হবে, কারণ এগুলো ইনফরমেটিভ হবে, এখানে আমার টাইম নিয়ে করতে হবে। তাহলে আমি কি ইট বা দেয়ারের ব্যবহারটা বোঝাতে পারলাম আপনাদের সামনে? বুঝতে পারছেন কেউ? অ্যাম ইজ আর মানে কি? আছে বোঝায়, মনে রাখেন আজকে থেকে। হ্যাঁ, হ্যাভ হ্যাজ হ্যাড মানে কি? এর মানে আছে বা ছিল। পার্থক্য কি? অধিকারে বা মালিকানায় আছে বোঝালে হ্যাভ হ্যাজ হ্যাড, আর সাবজেক্ট নিজে কোনো কিছু আছে বা নিজে কোনো জায়গায় ছিল অ্যাম ইজ আর ওয়াজ হয়। ক্লিয়ার? আমি কি এখানে বোঝাতে পারছি জিনিসটা, নাকি কেউ বোঝেন না? আমাকে বলেন, আমাকে প্রশ্ন করেন যদি আপনার সমস্যা থাকে বুঝতে। কারণ আমি যেভাবে বুঝাই এতটা ডিটেলসে কেউ বলবে না, এতটা ডিটেলসে কেউ বুঝাবে না। সবাই পারে অনেকে, এই যে সেন্টেন্স আপনারাও ট্রান্সলেট করতে পারবেন অনেকেই, কিন্তু আরেকজনকে বুঝাই দেওয়ার ক্ষমতা সবার থাকে না, টিচিং ক্যাপাসিটি সবার সমান না। আমি আপনাদের ভুল কোথায় হয় এটা আমি বুঝতে পারি বলেই সেই জায়গাগুলোর উপর ফোকাস করেই বলছি। এটা আপনাকে নিতে হবে, পজিটিভলি আমাকে নিতে হবে, তাহলে আপনি ডেভেলপ করতে পারবেন। এবার বলছে তোমার কোন বিষয় সবচেয়ে বেশি ভালো লাগে, তাহলে এটা আপনি 2-3 ভাবে বলতে পারেন যে হুইচ ইজ ইউর ফেভারিট সাবজেক্ট। এটা একটা সেন্টেন্স, জাস্ট বি ভার্বের ব্যবহার করলাম। অথবা বলতে পারেন হুইচ সাবজেক্ট ডু ইউ লাইক মোস্ট। এখানে ডু এর ব্যবহার করতেছি যেহেতু এই যে লাইক একটা আলাদা ভার্ব, প্রিন্সিপাল ভার্ব নিয়ে আসতেছি এই জন্য। তাহলে তোমার কোন সাবজেক্ট বেশি ভালো লাগে, আপনি বলতে পারেন হুইচ ইজ ইউর ফেভারিট সাবজেক্ট। সহজ। বা হোয়াট ইজ ইউর ফেভারিট সাবজেক্ট, ভেরি ইজি। অথবা আপনি বলতে পারেন হুইচ সাবজেক্ট ডু ইউ লাইক মোস্ট, মানে এই যে বাংলাটা আছে এই বাংলার সাথে যদি অ্যাপ্রোপ্রিয়েট ইংলিশ করি সেটা হবে হুইচ সাবজেক্ট ডু ইউ লাইক মোস্ট। আই লাইক হিস্ট্রি মোস্ট, আমার ইতিহাস ভালো লাগে। অর ইউ ক্যান সে দ্যাট হিস্ট্রি ইজ মাই ফেভারিট সাবজেক্ট। তোমার সবচেয়ে প্রিয় খেলা কোনটি, হুইচ ইজ ইউর ফেভারিট গেম অর স্পোর্টস, ফুটবল। ওকে, মে ইউ লিভ লং। সো এই যে একটা কনভারসেশনটা সিম্পল হতে পারে, মনে হতে পারে একদম বাচ্চাদের, কিন্তু এখানে অনেকগুলো জায়গা আছে যেগুলো আপনি করতে গেলে বেঁধে যাবে। কেন বেঁধে যায় জানেন? আমরা কোনোদিন এরকম প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করিনি। এই প্র্যাকটিসটা আপনাদের করতে হবে, এই জায়গার উপর একটু সময় দিতে হবে। এটা করতে পারলে, এই বেসিক থেকেই ডেভেলপ করতে পারলে দ্রুত আপনারা স্পিকিং এক্সপার্ট হতে পারবেন, ফ্লুয়েন্ট হতে পারবেন। তাহলে আমি একটা রিডিং আর একটা কনভারসেশন, দুইটা জিনিস আপনাদেরকে দিয়ে দিব। আপনাদের একটু সময় নিয়ে প্র্যাকটিস করতে হবে। ক্লাস একদিন বাদে একদিন হবে, কিন্তু আপনারা যেন হোমওয়ার্কটা কমপ্লিট করেন। আমার কথা কি বুঝতে পারছেন আমি কি বললাম? এই ক্লাসগুলো করে আপনার কতটা ডেভেলপ। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। ভালো থাকেন সবাই। আপনাদের যদি কোনো কোর্সে